আসলে আমি তো শেখ হাসিনা এখনো বলি না, এখন খুনি হাসিনা বলি বা ফ্যাসিস্ট হাসিনা বলি। তার জন্য এটিই প্রযোজ্য। মেয়ে পুতুল অনেক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তার মেয়ের জামাই, যেটা প্রাক্তন মেয়ের জামাই, সেটাও দুবাইয়ে অনেক অনেক টাকা তারা সরিয়ে ফেলেছে। মেয়েটার যে পুতুলের যে শ্বশুর ছিল খন্দকার মোশাররফ, সেও প্রচুর টাকা আত্মসাৎ করেছে। এবং ফরিদপুরে তার উপরে কথা বলার কেউ ছিল না, এমন একটা অবস্থা ছিল। এখন তার যে শেখ খুনি রেহানা, হাসিনার যে বোন, আরেক খুনি রেহানা, সে একটা অসৎ চরিত্রের একটা মহিলা। তার মেয়ে টিউলিপ, তার ছেলে ববি, তার আরেকটি মেয়ে আছে কি সিদ্দিকি জানি, তারা সবাই এখন এই যে দুর্নীতির সঙ্গে জড়িত। অর্থাৎ শেখ পরিবার গোটাটা, তাপস বলুন, পরশ বলুন, পুরো পরিবারটি কিন্তু এই দুর্নীতির আকণ্ঠনীয়ভাবে নিমজ্জিত ছিল। দিক পরিবর্তন করে নতুন নতুন এলাকায় আগুন ছড়াচ্ছে, আপনি কি মনে করেন প্রাকৃতিক দুর্যোগ নাকি অভিশাপ? আমেরিকার ক্যালিফোর্নিয়া যে আগুন জ্বলছে, আগুনে দেখুন এই যে আমাদের যে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট ছিল মহিলা, কমলা হ্যারিস, তার বাড়িও কিন্তু পড়ে গেছে। অনেক নাম করা যে নায়ক নায়িকাদের বাড়ি পড়ে গেছে। ক্যালিফোর্নিয়াতে আমি গিয়েছি, অনেক প্রচুর বড় লোক সেখানে ধনী থাকে। এবং দেখা যাচ্ছে আগুনটা কিন্তু এক জায়গায় লাগছে না, বিভিন্ন জায়গায় লাগছে। এটা আসলে মানুষের অভিশাপ তো অবশ্যই। গাজায় যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তারা, হাজার 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 শিশু না খেয়ে আছে, চোখ দিয়ে আমার পানি পড়ে যখন দেখি, আমি দেখতে পারি না সেই দৃশ্য। সে তাদের অভিশাপ তো লাগবেই। এত মানুষ মারার পরও এই আমেরিকা যুক্তরাষ্ট্র এই 800 বিলিয়ন ডলারের অস্ত্র আবার নতুন করে তাদের দিচ্ছে। এরা কি মানুষ না পশু? এদের কি মানবিকতা বলতে কিছু নাই? এদের গাজার শিশুদের চোখের পানি দেখে না? গাজার মানুষের আর্তনা তারা শোনে না? এই অভিশাপ তো লাগবেই, বিভিন্নভাবে লাগবে। আমি এটাকে প্রাকৃতিক, আমি তো ক্যালিফোর্নিয়া দেখেছি, এটা প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে আমি মনে করি না। দাবানল যেটা অস্ট্রেলিয়াতে হয়, বন উজাড় হয়ে যায়, সেটা একটা প্রাকৃতিক। তো এটা ক্যালিফোর্নিয়া যেটা হয়েছে, দেখুন প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এগুলো তো আমি কিছুতেই বলবো না যেগুলি প্রাকৃতিক দুর্যোগ। এটা সম্পূর্ণ আল্লাহর গজব আমি মনে করি। শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ, মন্ত্রিত্ব হারাতে পারেন, আপনার মন্তব্য কি? আসলে আমি তো শেখ হাসিনা এখনো বলি না, এখন খুনি হাসিনা বলি বা ফ্যাসিস্ট হাসিনা বলি। তার জন্য এটিই প্রযোজ্য যে অসংখ্য মানুষকে খুন করেছে সেই শেখ হাসিনা, এবং তার পুরো পরিবারটি একটা পৈশাচিক পরিবার। তার ছেলে জয় হাজার হাজার কোটি ডলার আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। তার মেয়ে পুতুল অনেক বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তার মেয়ের জামাই, যেটা প্রাক্তন মেয়ের জামাই, সেটাও দুবাইয়ে অনেক অনেক টাকা তারা সরিয়ে ফেলেছে। মেয়েটার যে পুতুলের যে শ্বশুর ছিল খন্দকার মোশাররফ, সেও প্রচুর টাকা আত্মসাৎ করেছে। এবং ফরিদপুরে তার উপরে কথা বলার কেউ ছিল না, এমন একটা অবস্থা ছিল। এখন তার যে শেখ খুনি রেহানা, হাসিনার যে বোন, আরেক খুনি রেহানা, সে একটা অসৎ চরিত্রের একটা মহিলা। তার মেয়ে টিউলিপ, তার ছেলে ববি, তার আরেকটি মেয়ে আছে কি সিদ্দিকি জানি, তারা সবাই এখন এই যে দুর্নীতির সঙ্গে জড়িত। অর্থাৎ শেখ পরিবার গোটাটা, তাপস বলুন, পরশ বলুন, পুরো পরিবারটি কিন্তু এই দুর্নীতির আকণ্ঠনীয়ভাবে নিমজ্জিত ছিল। এখন এই যে টিউলিপ, এই রূপপুর পারমাণবিক যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আছে, রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশন করে সে বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। এবং যুক্তরাষ্ট্রে সে ফ্ল্যাট পেয়েছে একটা মানে ঘুষ হিসাবে। তার ছোট বোনটাও কিন্তু একটা ফ্ল্যাট পেয়েছে ঘুষ হিসাবে। এখন লন্ডনে তো আর এগুলি চলে না, বিলাতে এগুলি চলে না। আমি বিলাতে তো থেকেছি, বিলাতের আইন অত্যন্ত কঠোর। সেখানে প্রধানমন্ত্রীর ছেলেও যদি অপরাধ করে, সেও দণ্ডিত হবে, এখানে কোনো মাপ নেই। আমেরিকাতে একই অবস্থা, বাইডেনের ছেলেকে জেল খাটতে হচ্ছে। তো এখন এই টিউলিপ ওখানে বসে দুর্নীতি করবে, লন্ডনের মতো জায়গায় বসে, ওখানে টেবুলের পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সবাই নড়ে চড়ে বসলো, এবং সে মন্ত্রিত্ব হারাবে। এবং বাংলাদেশ থেকে যে দুদকে কিন্তু তার ব্যাপারে এই টাকা কীভাবে আনানো যায়, তাকে দেশে কীভাবে ফেরানো যায়, তাদেরকে প্রত্যেককে দেশে ফেরাতে হবে। পরশ তাপস থেকে শুরু করে সবাই, শেখ হেলাল, পুরো একেবারে শেখ পরিবারটিকে ধরে নিয়ে আসলে আমার মনে হয় যে এদের কাছ থেকে আমরা এত টাকা আমরা যদি ধরে নিয়ে আসতে পারি,
তাহলে বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো অর্থনৈতিক মানে দুরবস্থা থাকবেই না, অনেক আগিয়ে যাব। আমাদের হাজার হাজার কোটি ডলার তারা বিদেশে সরিয়ে ফেলেছে। সুতরাং এটা এই টিউলিপকে ছাড়া যাবে না, শেখ রেহানাকে ছাড়া যাবে না, খুনি হাসিনাকে ছাড়া যাবে না, এবং পুরো এই শেখ পরিবারটিকে ধরে নিয়ে আসতে হবে। এক শেখ নাহিম বলে একটা ছেলে আছে, শেখ সেলিমের, সে যে আমি দেখেছি যে কত টাকা সে আত্মসাৎ করেছে, 2 দিন পর পর লন্ডন যেত এই টিউলিপের সঙ্গে, ওইখানের মাধ্যমে সে টাকা রেখে আসতো। সুতরাং এই একজনকে ধরলে হবে না, শুধু টিউলিপ না, পুরো শেখ পরিবারটিকে ধরে টানতে হবে, তাদের থেকে টাকা ফেরত আনতে হবে, এদেরকে উপযুক্ত বিচারের সম্মুখীন হতে হবে, টিউলিপ সহ। টিউলিপ কাণ্ডর পরে এবার আরেকটি বিষয় আলোচনায় এসেছে। সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড অর্থ দিয়েছেন, যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, সেখানে বাংলাদেশের অর্থ তারা দাতব্য সংস্থায় দান করে। আপনার মূল্যায়ন কি? আসলে এই যে সালমান এফ রহমান, এ তো আজকের অপরাধী না, আজকের কুখ্যাত না, সে তার অপরাধের কোনো সীমা পরিসীমা নাই। তার ছেলে তো এরকম একটা অপরাধীর ছেলে তো অপরাধী হবেই, এবং কত টাকা সে আত্মসাৎ করেছে, কত মানুষ তার জন্য, এই সালমান রহমানের জন্য আত্মহত্যা করেছে, শেয়ার বাজারের কেলেঙ্কারিতে নিঃস্ব হয়ে গিয়ে সমস্ত ব্যাংকগুলিকে খালি করে ফেলেছে সে, এস আলম, তারপরে যে নাসা গ্রুপের যে মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, এরা এক দেশটাকে একদম শূন্য করে দিয়ে গেছে। তো এই সালমান এফ রহমানের ছেলে কত টাকা হলে সে দাতব্য সংস্থায় টাকা দিতে পারে, অথচ বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে। এই টাকা মানে মানে আসলে যদি কষ্টের পরিশ্রম হতো তাহলে গায়ে লাগতো, যেহেতু কষ্টের পরিশ্রম না, সব ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ খেলাপি হয়ে গেছে, দেশকে লুট করেছে, সুতরাং তাদের তো এই টাকার প্রতি কোনো মায়া নেই, টাকা দেদা আসতে তারা খরচ করেছে। সুতরাং এদেরকে যদি বিচারের আওতায় এনে এদের পুরো টাকাটা যদি আমরা মানে ফিরিয়ে আনতে পারি, তাহলে বাংলাদেশে অভাব বলে কোনো শব্দ থাকবে না। কোনো এই আমরা ট্যাক্সের জন্য একেবারে ভ্যাট বসিয়ে ট্যাক্স বাড়িয়ে আমাদের কোনো প্রয়োজন হবে না। বাংলাদেশ হবে একটা উন্নত দেশ, শুধুমাত্র এই যে যারা এই সালমান রহমানের মতো লোকরা যারা অর্থ লুটপাট করেছে, ব্যাংক ঋণ নিয়ে ব্যাংক ঋণ খেলাপি হয়েছে, এদের টাকাটা ফেরত আনতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই ফরাসি বিপ্লবের মতো, সেই ইরানের বিপ্লবের মতো, সেই আফগানিস্তানের বিপ্লবের মতো এদের ফাঁসি নিশ্চয়ই দিতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।